দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার বরজুরা ব্লকের রামকৃষ্ণপল্লী গ্রামের মানা অঞ্চলে। এই অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন ধরনের সবজি, ফুল এবং ফলের চাষ হয়ে থাকে। কৃষক বন্ধুরা অনেক পরিশ্রম করে এই সমস্ত চাষ করে থাকেন। আমার সঙ্গে রয়েছেন এই অঞ্চলে কয়েকজন কৃষক বন্ধু। প্রথমে কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলবো, জানবো তাদের কথা, এবং আমার সঙ্গে আরও রয়েছেন বরজুরা ব্লকে সহ কৃষি অধিকর্তা ডক্টর ব্রতিন পাল। কৃষক বন্ধুদের সমস্যা সম্বন্ধে তার কাছ থেকে জানবো কীভাবে কী করতে হবে। প্রথমে জানছি কৃষক বন্ধুদের কাছে, আপনার নাম? আমার নাম গোবিন্দ দাস। আমি কি চাষ করেন? আমি আলু চাষ, সবজি চাষ, ফুল চাষ সব রকমই করি মোটামুটি টুকটাক করে। স্ট্রবেরিও লাগাইছি, লাগলেই চলবো। তো বর্তমানে আপনার মাঠে কি সমস্যা রয়েছে? মাঠের সমস্যা বলতে আমরা যে ফসল উৎপাদন করছি সেইগুলো একটা বিক্রি নিয়ে একটা সমস্যা দাঁড়াচ্ছে প্রথমত। তারপর এই চাষ করার সময় বিভিন্ন রকম অবস্থা দ্বারা যে বিক্রি করা নিয়ে একটা সমস্যা। তারপরে এর কোন চাষের ক্ষেত্রে হয়েছে এটা? এই যে এখন আমরা স্ট্রবেরি চাষ করেছি সেটাতে বিক্রির একটা বাজার পাচ্ছি না ঠিকমতো। এটা ঠিকমতো কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগ আমরা ঠিকমতো করতে পারছি না এবং বাজারের জন্য একটা বিশেষ সমস্যা দাঁড়াচ্ছে। আর আলু চাষ করছি কিছুটা, আলু চাষের যে সারের যা দাম, সেই দাম হিসেবে আমরা পিছিয়ে যাচ্ছি। দাম দেখে এত বেশি সারের খরচ পড়ছে যে আমাদের প্রোডাকশন হিসাবে সেটা পুষ্টি আসছে না আমাদের। আচ্ছা, ঠিক আছে। আপনার সমস্যার সম্বন্ধে আমরা এখন জানবো কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে ওনার মতামত কি এ ব্যাপারে। গোবিন্দবাবু যেটা বললেন, দুটো ফসলের দুরকম প্রবলেম। একটা হচ্ছে, আমি প্রথমে আলুর সমস্যাটা নিয়েই বলছি, যে এখন কিন্তু মানে আলু চাষটাও খুব সায়েন্স মেনে করতে হবে। প্রথম কথা হচ্ছে, দিনের দিন কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়ার জন্যে মাটির কিন্তু নিজস্ব গ্রথন এবং নিউট্রিয়েন্ট হোল্ডিং ক্যাপাসিটিটা অনেকটা কমে গেছে। সেই জন্যে আমরা সব জায়গাতেই বলছি যে কেমিক্যাল সারের দাম বাড়ছে, হয়তো আগামী দিনে আরও বাড়বে, কিন্তু তার সাথে কৃষক বন্ধুদের লড়াই করে তাদের ফসলটাকে ঠিকমতো তুলে আনতে হবে। সেইটা করতে গেলে প্রচুর পরিমাণে জৈব সার বা জৈব ধরনের সার যেটা, সেটা দিতে হবে। তার দু একটা বলছি, যেমন আমরা এখন কৃষি দপ্তরের থেকে প্রচুর মানুষকে ভার্মি কম্পোস্ট করার জন্যে উৎসাহিত করছি। কারণ ভার্মি কম্পোস্টের মধ্যে যা ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস আছে, সেটা যে কোনো সবজি বা এই আলু ধরনের যে ফসল, সেগুলোতে প্রচুর পরিমাণে তাদের সাহায্য করবে। এবং আগামী দিনে মাটিটা যাতে আগামী আরও 50 বছর ঠিকঠাক ফসল দিতে পারে, তার জন্যে এগ্রিকালচারাল যত সায়েন্টিস্ট আছে সবারই কিন্তু, সয়েল সায়েন্টিস্টদের মত হচ্ছে, জৈব পদার্থ দিতে হবে আস্তে আস্তে 2/3% এবং 1/3% কেমিক্যালে যেতে হবে। কিন্তু আমি কখনোই এখনই কৃষক বন্ধুদের বলবো না যে 60 থেকে 65 ভাগ জৈব এবং 30 থেকে 35 ভাগ কেমিক্যাল ফার্টিলাইজারে যেতে। কিন্তু ধীরে ধীরে পরম্পরায় এটাকে নিয়ে যেতে হবে যে প্রথমে 50-50-তে যাব, তারপর আস্তে আস্তে জৈবটাকে বাড়াবো এবং কেমিক্যাল ফার্টিলাইজারটাকে কমাবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি স্ট্রবেরিরও রক্ষণাবেক্ষণের কথা বলেছেন, মার্কেটিংয়ের কথা বলেছেন। অ্যাট দ্য সেম টাইম আলুর ক্ষেত্রেও উনি বলেছেন যে মার্কেটিংয়ের একটা অভাব বা হতে পারে। নিঃসন্দেহে সেই দিকে, সেই সমস্যার কথা যাতে ওনাদের আর পরবর্তীকালে বলতে না হয়, সেই জন্যে সরকারিভাবে একটা খুব শীঘ্রই আমরা কিষাণ মান্ডি কাম মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ বরজুরা ব্লকে পাচ্ছি, এবং সেইটা হয়ে গেলেই ওনাদের কিন্তু প্রিজার্ভেশনের প্রবলেমটা অনেকটাই মিটিগেটেড হয়ে যাবে। ধন্যবাদ। আমরা জানলাম কিভাবে কৃষক বন্ধুদের সমস্যার সমাধান হতে পারে ভবিষ্যতে। আরেকজন কৃষক বন্ধুর কাছে যাচ্ছি, আপনার নাম? বাবুল সরকার। আপনি কি কি চাষ করছেন? আমি আলু করেছি, মটরশুঁটি করেছি, টমেটো করেছি। আচ্ছা, তো এই সমস্ত চাষ করে আপনার লাভ কতটুকু হচ্ছে?
লাভ বলতে এবছরে যা সারের দাম হয়েছে সেই হিসাবে আমরা চাষ করে লাভবান হতে পারছি না, কীটনাশকের দাম প্রচুর। তো কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে কি? কীটনাশক প্রয়োগ না করলে আমরা কোনো ফসলই তুলতে পারবো না। কি সমস্যার জন্য কীটনাশক প্রয়োগ করছেন? আর আমাদের ওয়েদারে তো সে ধসা চলে আসছে, এই যে ওয়েদার আসে ধসা আসে, তারপরে পোকা আসছে, সেই জন্য আমাদের কোন চাষের ক্ষেত্রে? আলু চাষ, সব চাষেই আমাদের আলু চাষে, বেশিরভাগ আলু চাষের ক্ষেত্রেই অসুবিধা। এখন কি সমস্যা আছে মাঠে? এখন মাঠে সমস্যা আছে, আলুটা আমরা এখন তোলার টাইম হয়েছে, তো এই বছরে সেরকম আলুতে ফলন পাচ্ছি না। তার কারণ হিসেবে কি মনে হয় আপনার অভিজ্ঞতায়? আমি তো ঠিক বলতে পারবো না কী কারণ, বীজ থেকেই এটা গন্ডগোল আসে। বীজ বলছে এরা পাঞ্জাব থেকে নিয়ে এসছে, তো ওদের কাছ থেকে আমরা কিনে নিয়েছি, কিনে আমরা চাষ করছি। এখন ঠিক দিয়েছি কিনা সেটা ঠিক বলতে পারবো না, এবারে এজেন্ট মারফত আমরা আলু নিয়ে আসছি। বীজ শোধন করেছিলেন কি? হ্যাঁ, বীজ শোধন করেছি। গাছের ক্ষেত্রে কোনো সমস্যা দেখেছিলেন কি? গাছ কোকড়া কোকড়া হয়ে আসছে, দোকান থেকে ওষুধ নিয়ে আসছি, প্রয়োগ করছি, তো কোনো কাজ দেখছি না। কি ওষুধ প্রয়োগ করেছিলেন? দোকানে গিয়ে বলেছি আমার গাছ কোকড়া ধরছে, বলে ঠান্ডা এটা হয়, তো আপনার সাদামাছি লেগেছে, সেই জন্য হটশট, এরকম বিভিন্ন ধরনের ওষুধ আছে, সেগুলো দিচ্ছে আমাদের, আমরা এনে। বিশেষজ্ঞের কোনো পরামর্শ নিয়েছিলেন কি? না। আচ্ছা, আমরা এখন এই ব্যাপারে ওনার আলুর ক্ষেত্রে কি সমস্যা হয়েছিল তা কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে জানবো। কৃষক বন্ধু আলুর খুব পার্টিনেন্ট দুটো প্রবলেমের কথা বলেছেন। যদিও উনি যে ধসার টা বলছেন সেটা যেটা মারাত্মক সেটা হচ্ছে আমাদের লেট ব্লাইট, যেটা আমরা বাংলায় বলি নাবি ধসা। কিন্তু এখন ঘটনা হচ্ছে এই বছর ওয়েদার কন্ডিশনটা সেই রকম প্রতিকূল ছিল না, সেই জন্যে নাবি ধসাটা কোথাও কোথাও লক্ষণ দেখা দিলেও সেটা কিন্তু আর ছড়াতে পারেনি। ডেফিনেটলি এই নাবি ধসার যে প্রবলেমটা উনি কথা বলেছেন সেটা খুব মারাত্মক এবং মাঠকে মাঠ শেষ করে দেয়। এবং প্রথম কথা বলি, ওনারা একটা কিছুক্ষণ আগে উনি বলেছেন যে উনি কোনো কৃষি বিশেষজ্ঞর কাছে যেয়ে উঠতে পারেননি বা জানতে পারেননি, কিন্তু আমরা যত রকম অনুষ্ঠান হয়েছে, সে কৃষি মেলা থেকে আরম্ভ করে যত আমাদের লিফলেট বিলি করেছি, আমরা কিন্তু সবসময় এই নাবি ধসা বা তার আগে আলুর যে বীজ শোধন করার ব্যাপারটা সেটা কিন্তু সবসময় কৃষক বন্ধুদের মাথায় রাখতে বলেছি। বীজ শোধনটা, আলুর বীজ শোধনটা যদি করে নেওয়া হয় তাহলে সবথেকে যেটা উপকার হয় কৃষকদের, পরবর্তীকালে ওষুধের খরচাটা খুবই কমে যায়। কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে বীজ শোধন, আলুর বীজ শোধনের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব টাইম স্পেসিফিক, এবং এমএসএমই বা অ্যাগালল ট্যাফালল যেগুলো দিয়েই আমরা করব সেটা কিন্তু মানে খুব স্পেসিফিক, কতক্ষণ ডুবিয়ে রাখতে হবে আলুটাকে, যদি 2 মিনিটের হয় তাহলে 2 মিনিটই করতে হবে, যদি এমন কোনো ওষুধ দেয় যেখানে লেখা আছে যে 5 মিনিট ডুবিয়ে রাখতে হবে তাহলে 5 মিনিটই রাখতে হবে। তাহলে আমরা দেখেছি যে এই ধসার প্রবলেমটা অনেকটা মিটিগেটেড করা যায়। আর 2 নম্বর হচ্ছে আর একটা, এখানকার যে আলুটা ওনারা বিক্রি করেন সেটা সবসময় যে আমাদের টেবিল পারপাসের জন্য লাগছে সেটা নয়। ওনারা আলুটা আর্লি যেহেতু করেন, ওনারা অনেক কারখানাকে দেন যারা চিপস টিপস তৈরি করে এইসব। তো সেখানে একটা প্রবলেম হচ্ছে যে অনেক সময় ওয়াট ডিজিজ অফ পোট্যাটো দেখা দেয়। তো সেইটা মিটিগেট করার জন্যে আমরা সবসময় বলি যে বটি দিয়ে ওনারা কাটছেন আলুর টিউবারগুলোকে পোঁতার আগে, সেটা যেন অতি অবশ্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে শোধন করে নেয়, তাহলে কিন্তু ওই ওয়ার্ড ডিজিজটা ইউজুয়ালি আলুতে দেখা যায় না, এবং আলুটা ভালো মার্কেটিং হয় টু দ্যাট কোম্পানি যারা ওগুলোকে ওই চিপস বা মানে ওই জাতীয় জিনিস তৈরি করার জন্য করে। আর একটা উনি কথা বলেছেন সেটা হচ্ছে যে আলুর এই ধসাটাকে যাতে না ছড়ানো যায়, যদি কোথাও ধসা লেগে থাকে তাহলে প্রথমেই আমরা বলি সেইখানকার গাছটাকে তুলে একদম পুড়িয়ে দিতে বা বিনষ্ট করে দিতে, এবং পরবর্তীকালে ওই যে জায়গাটায় বাকি আলুটা তুলে ফেলার পরে আমরা চুন দিয়ে ওটাকে শোধন করতে বলি মাঠটাকে। আর দ্বিতীয়ত হচ্ছে আলুর ভেলি তৈরি করাটা হচ্ছে খুব মানে বেসিক ক্রাইটেরিয়া, যে ভেলিটা আমি এমনভাবে করব যাতে কোনোভাবেই ওই আলুর যে মানে গাছের যে
পাতা বা ডগগুলো সেগুলো যেন জলে টাচ না করে, মানে যেখান দিয়ে আমি ইরিগেশন ফ্যাসিলিটিসটা দেবো ভ্যালিতে, কারণ এটা ওয়াটারবোর্ন এবং মাঠকে মাঠ ছড়িয়ে যায় জলের তোড়ে। সেই জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং আগামী দিনে আমাদের কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে শুধু নয়, যত আমাদের ফিল্ড ওয়ার্কার্স আছে, যত আমাদের কৃষক বন্ধু যারা আমাদের এলাকাগুলোতে আছেন, তাদের সাথে কথা বলতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং সায়েন্টিফিক্যালি আলু চাষটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিজ্ঞানসম্মতভাবে চাষ করলে কৃষক বন্ধুরা অনেক সমস্যার থেকেই সমাধান পেতে পারেন, আমরা জানলাম বিশেষজ্ঞের কাছ থেকে। পরবর্তী কৃষক বন্ধুর কাছে যাচ্ছি। আপনার নাম? অমরচাঁদ সরকার। আপনি কি চাষ করেছেন? আমি ওই আলো করেছি, গাঁদা ফুল আছে, রক্তগন্ধা আছে। তো এই সমস্ত চাষের ক্ষেত্রে আপনার লাভ কতটুকু হচ্ছে? লাভ তো মানে এবারে দামের উপর নির্ভর, ফলন ভালো হলে লাভ, নাহলে লস। না সারের যা দাম সেই হিসাবে আমাদের লস। যে এবার তো এই রবি মরশুমে আপনি এই সমস্ত চাষ করছেন, ভবিষ্যতে কি চাষ করার পরিকল্পনা আগামী মরশুমে? আগামী মৌসুমে এই আলু উঠে গেলে বাদাম লাগাবো, আর ফুল লাগাবো আবার। কি ফুল লাগাবেন? ওই গাঁদা ফুলই। আচ্ছা, বাদাম চাষের ক্ষেত্রে কিভাবে বাদাম চাষ করবেন? বাদাম ওই ভেলি করে বাদাম চাষ যেরকম হয় আমাদের সেরকমই করতে হবে। এর আগেও নিশ্চয়ই করেছেন। হ্যাঁ। তো এর আগে করার সময় কোনো সমস্যা পেয়েছিলেন কি? না, আমাদের এখানে সমস্যা আমি পাইনি এখনো। বাজার কিরকম বাদাম চাষের? বাজার এখন বলা মুশকিল, হয়তো কোনো মতো 3,000ও হতে পারে, 3,500ও হতে পারে, আবার 2,000ও হতে পারে। লাভ মোটামুটি হয়। হ্যাঁ, মোটামুটি লাভ হয়। আচ্ছা, ধন্যবাদ। পরবর্তী কৃষক বন্ধুর কাছে যাচ্ছে। আপনার নাম? দীপক মণ্ডল। তো আপনি কি চাষ করছেন? আমি মটরশুঁটি করেছি, বিনস করেছি, ফুল আছে, আলু আছে। তো মটরশুঁটি চাষ কীভাবে করেছেন? মটরশুঁটি বীজটা আমরা দোকান থেকে কিনে এনেছি, কিনে এনে সেটাকে মাটি রেডি চাষ করে সার দিয়ে মাটিটাকে তৈরি করে তারপর মটরশুঁটি লাইন করে লাগিয়েছি। তো মটরশুঁটি চাষের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা এসছে কি? মটরশুঁটির এখনও সমস্যা আসেনি, এখন সবে গাছে ফুল হয়েছে, ফলও হচ্ছে, বাজারও এখন কমে গেছে অনেক। তো বাজার কেমন কোন? বাজার এখন অনেক দাম কমে গেছে, এখন 70 টাকা 80 টাকা পাল্লা হয়েছে। তো মোটামুটি আপনার লাভ হচ্ছে কি? এখন লাভ ঠিক হচ্ছে না, যা জিনিসপত্রের দাম তুলনা হারে লাভ অনেক কম। যাতে বাজারটা সবসময় সমান থাকছে না, কোনো সময় বেশি হচ্ছে, কোনো সময় কমে যাচ্ছে। বাইরে থেকে ফলন চলে আসছে এখানে, আমাদের এখানে যা তুলনামূলক ওয়েদার, তাতে ফলন অনেক কম হচ্ছে। বাইরে অনেক। বাজারটা কোথায়? বাজারটা দুর্গাপুর স্টেশনের। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম তুলসী সরকার। কি চাষ করেন? বিন চাষ আছে, বিনস আছে, ওলকপি আছে, আলু আছে। তো ওলকপি চাষ কীভাবে করেছেন? ওলকপি চাষ দিয়ে ছড়াই দিয়েছি, বীজ ওখানে নিরাত হচ্ছে, ঠিক মতন দাম পাচ্ছি না বাইরে। দাম পাচ্ছেন না? যা দাম, মুনিশের দাম, সব কিছু দাম, সেই হিসেবে দাম পাওয়া যাচ্ছে না। আচ্ছা, অনেক চাষি বন্ধুদের একই সমস্যা যে ওরা সারের দামের জন্য ঠিকভাবে দাম পাচ্ছেন না। এক্ষেত্রে কয়েকজন কৃষক বন্ধু যা বললেন, ওরা ঠিকভাবে দাম পাচ্ছেন না। তো এ সম্বন্ধে কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে জানতে চাইব কিভাবে চাষ করলে সারের যে ব্যবহার সেটা কমিয়ে নিতে পারেন এবং কিভাবে ওরা আরও ভালো দাম পেতে পারবেন। এখনকার দিনের কৃষিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে 4টে জিনিসের সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ভালো বীজ বা ভালো জাতের বীজ আমাকে সবসময় জোগাড় করে আনতে হবে যেখান থেকেই হোক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি বীজটাকে ঠিকমতো শোধন করব। বীজটাকে শোধন বা যে চারাটা লাগাচ্ছি সেই চারাটাকে যদি শোধন না করা যেতে পারে তাহলে কোনো মতেই কিন্তু আমি পরবর্তীকালে যে খরচাটা সেটা আমি কমাতে পারবো না। তৃতীয়ত হচ্ছে আমি জমি তৈরি করব এমনভাবে যেখানে আমি যথেষ্ট পরিমাণে গোবর সার বা পাতা পচা সার বা ভার্মিকম্পোস্ট দিয়ে মাটিটাকে তৈরি করব এবং ফার্টিলাইজারের দাম বৃদ্ধি হলেও আমাদের তো কৃষিকার্যটা চালিয়ে যেতে হবে। সুতরাং আমরা এখন বলি যে ফার্টিলাইজার ডোজটাকে স্ট্যাগার্ড ওয়েতে দেওয়া, অর্থাৎ কি যে নাইট্রোজেন প্রথমে হাফ দেয়া হলো, বাকি যে হাফ নাইট্রোজেনটা থাকলো ফসলের যখন ফসলটা হচ্ছে তখন ঠিক 20 থেকে 25 দিনের মাথায় একবার স্প্লিট ডোজে নাইট্রোজেনটা দিতে হবে টপ ড্রেসিং হিসেবে, এবং আবার ঠিক যখন ফুল আসার আগে আগে
হয়তো 45, 50, 60 দিনের মাথাতে আরেকবার আমি বাকি নাইট্রোজেনটা দেব। ঠিক সেরকম আমরা এখন বলি যে ফসফরাসটা মাটির সাথে প্রথমে মাটি তৈরির সময় দিয়ে দেওয়া ভালো, কিন্তু পটাশটাও আমরা 2টো ডোজে দিতে বলছি। অর্থাৎ একবার হচ্ছে যখন মাটি তৈরির সময়, আর দ্বিতীয়বার হচ্ছে যখন প্রথম চাপান সারটা দিচ্ছি নাইট্রোজেনের, তখন তার সাথে পটাশটা দেওয়া। এতে কি হচ্ছে, আমাদের লিচিং লস, মানে যেটা আর কি জলের সাথে সাথে মাটির নিচে খাদ্যটা চলে যাচ্ছে না, ফসলটা পাচ্ছে, এবং এতে লাভ কৃষক বন্ধুদের এটাই হবে যে তারা ফলনটা আরও বেশি মাত্রায় পাবেন। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে খরচাটা ওনাদের সার কিনতে গেলে বেশি দাম দিতে হচ্ছে, তার কিছুটা যদি ফলনটাকে আমি বাড়িয়ে নিতে পারি। তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। অর্থাৎ আমি যদি নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশের মধ্যেই সীমাবদ্ধ থাকি, তাহলে কিন্তু আমার ফলনটা বেশি হবে না। আমাকে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে, এবং সেটা অতি অবশ্যই ফোলিয়ার স্প্রে করতে হবে 30 এবং 45 দিনের মাথায়। আমাদের যেহেতু এখানকার হালকা মাটি এবং এখানকার এই অঞ্চলের মাটি হচ্ছে বালি ভাগ বেশি, সো ডেফিনেটলি এখানে জিঙ্ক, মলিবডেনাম এবং বোরনের অভাব আছে। আমরা এখানে দেখেছি বা কৃষক বন্ধুরাও জানে যে ওলকপি, ফুলকপি বা বাঁধাকপিতে অনেক সময় দেখা যায় গাটা ফেটে যাচ্ছে, বা টমেটোতে দেখা যায় গাটা ফেটে যাচ্ছে। এটা কিন্তু কিচ্ছু না, জাস্ট বোরন এবং মলিবডেনের অভাবের জন্য এই স্কিনটা রাপচারিং করছে, তাদের মার্কেট ভ্যালুটা কমে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বা পটাশটা দিতে বলছি এই কারণে, লিগিউমস যারা করছে, অর্থাৎ বিনস, শিম বা আমাদের মটরশুঁটি যারা করছে, তাদের পড ফর্মেশনটা ভালো হবে, দানাটা পুষ্ট হবে, এবং ওপরের যে খোসাটা সেটা অনেক পুষ্ট হবে, তাতে তার মার্কেট ভ্যালুটা বাড়বে। আর আমি আগেও বলেছি, আবারও বলবো, আগামী দিনেও বলবো, যে হয়তো এই মার্কেট পাচ্ছি না বা মার্কেটের অভাব হচ্ছে, এইটা হয়তো আগামী দিনে হবে না। কারণ যখনই আমাদের বড়জোড়া ব্লকে কিষাণ মান্ডি বা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ হবে, তখন নিশ্চয়ই একটা রেগুলেটেড মার্কেট ফ্যাক্টর প্লে করবে এখানে, এবং আমাদের কোল্ড স্টোরেজগুলোতেও ওনারা ওনাদের ফসল রাখতে পারবেন, এবং আগামী দিনে ওনারা সেখান থেকে বেটার প্রাইসিং বা বেটার প্রফিটের মুখ দেখতে পাবেন। ধন্যবাদ। আমরা জানলাম যে পরিচর্যাগত কিছু ব্যবস্থা নিলে কৃষক বন্ধুরা আরও বেশি উৎপাদন পেতে পারবেন। পরবর্তী কৃষক বন্ধুর কাছে যাচ্ছি। আপনার নাম? আমার নাম কপিল দেব পালিত। আপনি কি চাষ করেছেন? আমি আলু লাগিয়েছি, বিন লাগিয়েছি, বাঁধাকপি বসালাম সেদিন, আর ওলকপি আছে, আর গাঁদা ফুল। বাঁধাকপি তো মাত্র আপনি বসালেন বললেন, এত পরে আপনি বাঁধাকপি চাষ করছেন কেন? মানে এটা হচ্ছে গরমের বাঁধাকপি, ওর জন্য মানে এতটা পরেই আর কি। আচ্ছা, তো এর থেকে আপনি লাভবান হতে পারবেন? লাভবান হতে পারবো কিনা বলতে পারছি না, যে হারে মানে সারের দাম, মানে যত্ন যতটুকু করা ততটুকু করব, তারপরে বলতে পারবো না যে লাভবান হব কি না। ঠিক, আচ্ছা, তো এটা কিভাবে পরিচর্যাগত দিকটা দেখবেন? এটা পরিচর্যা বলতে এই সময়টা একটু স্প্রেটা বেশি করতে লাগে, যার কারণ গরম পড়ে যাচ্ছে, পোকার মানে হারটা বেশি হয়। তো সেইভাবে আমাকে স্প্রে করে এবং জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে আমাকে এটাকে গাছটাকে তৈরি করতে হবে। আচ্ছা, তো এই সারের পরিমাণটা কিভাবে দেবেন? সারের পরিমাণ আপনার ওই মানে বিঘা হারে আপনার মানে কাটা প্রতি আপনার 5 কেজি করে 5 কেজি করে সার লাগবেই। আচ্ছা, তো জলের ব্যবস্থা কিভাবে করবেন? জলের ব্যবস্থা আমাদের শ্যালো আছে, শ্যালো মানে শ্যালো পাম্প থেকে আমাদের জলের ব্যবস্থা করা আছে। আপনি আগেও তো এই চাষ করেছেন নিশ্চয়ই গ্রীষ্মকালে, কেমন লাভ হয়েছে তখন? তখন সেরকম মানে বাজারটা আমাদের খুবই ডাউন ছিল, মানে পাইনি সেরকম দাম, লাভ মানে ওই হয়তো খরচাটুকু প্রায় উঠেছিল আর কি। তো এই সমস্ত বিভিন্ন ধরনের চাষ করে আর কি নতুন পদ্ধতিতে চাষ করার কোনো পরিকল্পনা কি আপনার আছে? নতুন পদ্ধতি মানে আপনি বাঁধাকপি বাঁধাকপি বা অন্য কিছু গ্রীষ্মকালীন অন্য কিছু চাষ গ্রীষ্মকালে, যেগুলো শীতের সবজি গ্রীষ্মকালে করার পরিকল্পনা কি আপনার রয়েছে? আর পরিকল্পনা এখনও সেরকম নিইনি, তো আপাতত এখন কোনো পরিকল্পনা আমি এখনও নিইনি আর কি। মানে গরম মানে শীতের সিজনের সবজিটা গরমের সিজনে, আর কোনো এমনি সেরকম পরিকল্পনা নিইনি। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? দীপক রায়। আপনি কি চাষ করেন? গাঁদা ফুল চাষ করেছি, আলু চাষ করেছি, স্ট্রবেরি চাষ করেছি। তো গাঁদা ফুল চাষ কতটুকু জমিতে করেছেন? ওই 5 কাঠার মতন করেছি। কেমন লাভ? এখনও বিক্রি বাটা করিনি, অবশ্য ওগুলো বাজার ভালো থাকলে লাভ হয়, আর বাজার যদি কমে যায় তাহলে তো লাভ হবে না।
গাঁদা ফুল চাষ কি সারা বছরই করেন? হ্যাঁ, আমি সারা বছরই করি। তো সারা বছর করতে গিয়ে যে বিশেষ পরিচর্যাগত দিকগুলো কীভাবে দেখেন? ওই ধরেন একায় 5 কাঠা জায়গায় মোটামুটি 3,000-এর মতন চারা লাগবে। যদি ঘন বসায় আর অনেকে পাতলা বসায়, ওই 1 বস্তার মতন 10-26 লাগবে। আর আপনার ওইটা দিলেই বর্তমানে হবে, তারপর স্প্রে করতে হবে যখন যেই ওষুধটা লাগবে, পোকার ওষুধটা, ভিটামিন কোনো স্প্রে করলে ভিটামিন ওষুধটা। আচ্ছা, বা জলের ব্যবস্থা কীভাবে করেন? আমাদের পাম্প মেশিন দিয়ে জল দিই। জল কতদিন পরে পরে দিতে হয়? জল ওই মোটামুটি 5 দিন 6 দিন এরকম পরপর দিতে হয়। আচ্ছা, অনুখাদ্য কোন ব্যবহার করেন কি? অনুখাদ্য বলতে ওই 10-26ই দিই। অনুখাদ্য আর কিছু ব্যবহার করছেন না? ধন্যবাদ। পরবর্তী কৃষক বন্ধুর কাছে যাচ্ছে। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন রায়। কি চাষ করেছেন? গাঁদা ফুল চাষ করেছি, আলু চাষ করেছি, আর লাউ আছে। আপনি তো দীর্ঘদিন ধরে চাষ করছেন। আগে কি চাষ করতেন, যেভাবে চাষ করতেন, এখন তো নিশ্চয়ই চাষের পদ্ধতি আপনার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, কিছুটা পরিবর্তন হয়েছে। কেমন মনে হয় এখন? এখন সারের যা দাম সেই হিসাবে আমাদের চাষ করে তেমন কিছু প্রফিট থাকে না, ওই নদীর জল নদীতেই ঢালতে হয়, এরকম পরিস্থিতি। তো আগে কিভাবে চাষ করতেন? আগে গোবর সার দিয়ে চাষ করতাম, তখন জমির শক্তিটা বেশি ছিল, কিন্তু এখন শক্তিটা কমে গেছে। তো এখন কি গোবর ঠিকমতো পাচ্ছেন না? গোবরটা ঠিক মতো পাচ্ছি না। গোবর ছাড়া আর কোনো জৈব সার প্রয়োগ করছেন কি? না, আর কোনো জৈব সার বলতে শুধুমাত্র সর্ষের খোলটা ব্যবহার করেছি। মাটির অবস্থা কেমন দেখছেন? তাতে মাটির অবস্থা একটু পরিবর্তন হয়েছে। এবছর আর কি চাষ করেছেন আপনি? এবছরে আর অন্য কিছু চাষ করিনি। গাঁদা ফুল আছে, আলু আছে, লাউ আছে, বিনস আছে। লাউর বাজার কেমন? লাউর বাজার বর্তমানে ওই 60-70 পাল্লা। আচ্ছা, মানে মোটামুটি লাভজনক বলতে পারেন। কিন্তু যে সারের যা দাম সেই হিসাবে লাভটা আমার ওইদিকেই খেয়ে নিচ্ছে। সামনের মরশুমে কি পরিকল্পনা আছে চাষ করার? সামনের মরশুমে কিছু ফুল করব, কারণ ফুলটা আমাদের 12 মাসেই রাখবো, কম বেশি যা হোক। আর বরবটি চাষ করব। ফুল তো আপনারা শুধু গাঁদা ফুলই চাষ করছেন, গাঁদা ফুল চাষ। এছাড়া অন্য কোনো ফুল চাষ করার কি পরিকল্পনা আছে? অন্য কোনো ফুল যদি তেমন লাভজনক পাওয়া যায় তাহলে করব বলে ইচ্ছা আছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মধুসূদন সরকার। আপনি তো এই অঞ্চলেই আছেন, কি চাষ করেছেন এবছর? আমি এবছরে আলু করেছি, স্ট্রবেরি করেছি, ফুল করেছি, সর্ষে এবং কচুও লাগিয়েছি। আর আর আলু ওঠার পরে বাদাম চাষও করব। আপনি স্ট্রবেরি চাষ করেছেন, তো স্ট্রবেরি চাষের ক্ষেত্রে কি বিশেষ প্রক্রিয়া আপনি গ্রহণ করেছিলেন? বিশেষ প্রক্রিয়া বলতে আমার ওই জমিটা যখন তৈরি করেছি তখন জৈব সার, রাসায়নিক ভার্মি সার, এইসব কম্পোস্ট দিয়ে এইসব তৈরি করেছি। তৈরি করার পরে তারপরে সারিবদ্ধভাবে চারাটা এনে লাগিয়েছি। ওই বিকেলের দিকে ঠান্ডা ওয়েদারে লাগাতে হয়। আর তারপরে ওই জল দিতে হবে, জলটা খুব স্যাঁতস্যাঁতে রাখতে হবে মাটিতে, এবং জলটা যেন মানে টান না পড়ে, সবসময় স্যাঁতস্যাঁতে ভাব রাখতে হবে, এটা জলের খুব প্রয়োজন। এইভাবে আমি করেছি। এবং এখন তারপরে কিছু রাসায়নিক সারও ওর মধ্যে প্রয়োগ করেছি। তারপরে ওই যে ওটা যেটা ধসার মতন একটা কোঁকড়ানো পাতা, কোঁকড়ানো শুকিয়ে যায়, সেটার জন্য ওষুধ ব্যবহার করছে, ক্যাপ্রিটপ এবং আপনার আরও সব এইসব জাতীয় কিছু ধসা রোধ করে সেসব জাতীয় ওষুধ কিছু আমরা প্রয়োগ করেছি। লাভ কেমন দেখছেন? লাভটা মোটামুটি ভালো আছে, যদি মোটামুটি বাজারটা আমরা পেয়ে যাই সঠিকভাবে। আর এই ফলটা তো এখনও পাবলিক সঠিকভাবে জানে না যে কী জিনিস, এর গুণগত মান কী, এখনও জানে না। এটা প্রচলিত যদি হয়ে যায়, তখন ধরুন এখন যেরকম আমাদের 2 কেজি করে আমরা একটা ফল পাচ্ছি, তখন যদি আমাদের 2 কেজি বাদ দিয়ে যদি 1 কেজি করে একটা ফল পাই, যদি 200 টাকা দরে মার্কেটিং দরে বিক্রি করতে পারি, তাতেও আমাদের লাভ আছে। তখন সাধারণ মানুষ তো খেতে পারবে, দামটা কম হলো, সাধারণ মানুষ খেতে পারবে, এটা খেতে শিখবে এবং তারা বুঝতে শিখবে যে এটা খুব প্রোটিন, ভালো, শরীরের পক্ষে খুব উপকারিতা। তখন কিন্তু চাষটা বেশি হলো, সচরাচর সব পাবলিকই খেতে পারবে এবং লাভটা আমরা তখনও দেখতে পারবো ভালো। ধন্যবাদ। আমরা জানলাম মানা অঞ্চলের কৃষক বন্ধুদের কাছ থেকে নানা তথ্য। আমি কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে জানতে চাইব যে কৃষক বন্ধুরা অনেক সময় বলছে যে সারের দাম বেড়েছে, তার জন্য ওরা ঠিকভাবে চাষ করতে পারছেন না। আবার অনেকে বলছে যে গোবর
ওরা ঠিকমতো পাচ্ছেন না, সেই জন্য ওরা জৈব সার ঠিকভাবে প্রয়োগ করতে পারছেন না। তো জৈব সার হিসাবে আর কি কি কৃষক বন্ধুরা প্রয়োগ করতে পারেন এবং তাতে তারা কীভাবে ব্যবস্থা নিতে পারবেন সে সম্বন্ধে যদি কিছু বলেন। প্রধান যেটা জৈব সার আমরা চিরাচরিত জেনে এসেছি সেটা হচ্ছে আমাদের গোবর পচা সার, যেটা গোবর সার আমরা নামে বলি। কিন্তু দিনের দিনে দেখা গেছে যে গরু বাছুরের সংখ্যা অনেকাংশে কমে গেছে, মেকানাইজেশন বেড়ে গেছে এবং সেই জন্যে গরু বলদের নিডটাও কমে গেছে এবং গোবর সারটা টান পড়ছে। দ্বিতীয়ত হচ্ছে মাটিগুলো কখনো একবারও রেস্ট পাচ্ছে না, পরের পর ফসল হওয়ার জন্যে এদের ফার্টিলিটি ডিপ্লিশন প্রচণ্ড রকম হচ্ছে। সেই জন্যে কিছুক্ষণ আগে আমাদের একজন বয়স্ক কৃষক বন্ধু যেটা বললেন যে আগে গোবর সার দিয়ে মাটিতে জোর পেতাম, কিন্তু এখন আমরা সেই জোরটা পাচ্ছি না। তার কারণটা হচ্ছে যে নিউট্রিয়েন্ট ডিপ্লিশনটা এত দ্রুত হচ্ছে যে যতই তারপরে সার দেওয়া হোক, সে কেমিক্যালি হোক বা জৈবই হোক, সেটা কিন্তু মাটি আর অত তাড়াতাড়ি ওটাকে রিকভার করতে পারছে না। সুতরাং আমার বিনীত নিবেদন কৃষক বন্ধুদের যে অ্যাটলিস্ট একবার সারা বছরে কোনো শিম্ব জাতীয় অর্থাৎ লিগিউম কোনো ফসল করুন, অর্থাৎ মটরশুঁটি হোক, মুসুর হোক, মুগ হোক, আমাদের বিনস হোক, যে কোনো লিগুমিনাস ক্রপ করুন 1 নম্বর। তাতে কি হবে, নাইট্রোজেন ফার্টিলিটি স্ট্যাটাসটা অনেক বেড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে পরের পর আলু, তারপরেই আমি চলে যাব বাদামে, তারপরেই আমি চলে যাব আবার ধানে, এরকম হলে কিন্তু প্রচণ্ড রকম নিউট্রিয়েন্ট ডিপ্লিশন হবে ফ্রম দ্য সয়েল। সেই জন্যে আমাকে ফসলের বৈচিত্র্যকরণ তো আমি আনবই, কোন ফসল ফলাবো সেই বাছাটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং সেখানে আমাদের কৃষি বিশেষজ্ঞদের মতামত বা পরামর্শ একবার তাদের নিয়ে নেওয়া উচিত এবং মাটি পরীক্ষা করে তারপরে কেমিক্যাল ফার্টিলাইজারটা দেওয়া উচিত। কারণ কেমিক্যাল ফার্টিলাইজারের দাম বাড়ছে বলে আমি ফসল উৎপাদনটা করতে পারবো না তা নয়, আমাকে তার মধ্যেই ফসল ফলাতে হবে। কিন্তু আমি যদি 3 বছর অন্তর আমি যদি মাটিটাকে পরীক্ষা করিনি, তাহলে আমি ঠিক মতো জানতে পারবো যে কতটা পরিমাণ আমার নাইট্রোজেন, ফসফরাস বা পটাশ আমি দেব। সেইভাবে আমি হয়তো আমার খরচাটা অনেকাংশে কমিয়ে আনতে পারবো। ধন্যবাদ। আমরা জানলাম যে কিভাবে ফসলের খরচ কমানো যেতে পারে এবং অধিক উৎপাদন পাওয়া যেতে পারে। আমরা এতক্ষণ মানা অঞ্চলের বাঁকুড়া জেলার বরজুড়া ব্লকের রামকৃষ্ণপল্লী গ্রামের মানা অঞ্চলের কৃষক বন্ধুদের কাছ থেকে নানা তথ্য জানলাম। আশা করছি আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন তারা এর থেকে উপকৃত হবেন। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি, এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।